Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 10। তো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অলরেডি আমাদের ক্লাস রুটিন দেখে নাও। জানুয়ারি মাসের ক্লাস রুটিন আছে, এটা সকাল 7:30 থেকে আমার ক্লাস থাকে দ্য ওয়ে অফ সলিউশনে। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যাপ প্লে স্টোরে তোমরা ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে। এবং আমাদের যে নতুন ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, বর্তমানে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে। এসএসসি জিডি এবং এমটিএস পরীক্ষার জন্য বেস্ট ব্যাচ হচ্ছে এটা। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নেবে। প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা পাবে, অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে। রেলের ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে আবার গ্রুপ ডি এনটিপিসির জন্য। রেলওয়ে পরীক্ষার্থী যারা আছো বা রেলের জন্য খাটছো বেশ কয়েক মাস বা বছর ধরে, তো রেলের এই ব্যাচ তোমাদের গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আমাদের রেলের ব্যাচ আগেও হয়েছে দুটো, তো বর্তমান আবার লাইভ ব্যাচ শুরু হচ্ছে। যারা অনেকে ভাবছিলেন স্যার রেকর্ড হয়ে গেছে, নতুন ব্যাচ কবে আসছে, শুরু থেকে লাইভ ক্লাস দেখবো, তো তাদের জন্য এই ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। দুর্দান্তভাবে ক্লাস করানো হবে। প্রত্যেকে যারা ক্লাসে আছো দেখছো, যদি প্রয়োজন হয় নিতে পারো, কাজে আসবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে, যেটি গত মাসেই শুরু হচ্ছে লাস্টের দিকে। তো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য দুর্দান্ত একটা ব্যাচ WBKB প্র্যাকটিস ব্যাচ অ্যাভেলেবেল আছে। তো চলো, আজকে সায়েন্স প্র্যাকটিস হবে, MCQ প্র্যাকটিস হবে সায়েন্স থেকে। তো আমরা মিক্সড ভাবে প্র্যাকটিস করছি বেশ কয়েকদিন, অনেক দিন। একটু মাঝে মধ্যে একটু ব্রেক করে করে আমরা কয়েকটা জায়গা একটু ক্লিয়ার করব। যে জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি থাকে, মানে মনে করো সায়েন্সের ক্লাস, তো এখানে দুটো চ্যাপ্টারের কোশ্চেন করালাম, তাহলে কি হবে, ওই দুটো চ্যাপ্টার থেকে অনেক ডাউটস যেগুলো তোমাদের আছে সেগুলো ক্লিয়ার হলো, এবং কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসে সেটার সম্পর্কে তোমাদের নলেজ হলো। ঠিক আছে, তো ভ্যারাইটি মোডে আমরা এই ক্লাসগুলো নিতে থাকবো। কোনোদিন সংবিধান থেকে হয়তো টোটাল কোশ্চেন করালাম, কোনোদিন ইতিহাস থেকে, আবার কোনোদিন মিক্সড হলো, কোনোদিন ভূগোল থেকে। তাহলে কি হবে, একটু ভ্যারাইটি থাকলে তোমাদেরও ভালো লাগবে, আমারও পড়াতে ভালো লাগে। আচ্ছা চলো, সায়েন্স থেকে কোশ্চেন, এবং সায়েন্সটাকে কিন্তু স্ট্রং জোনে নিয়ে যেতে হবে। যাদের একটু দুর্বলতা আছে, যেহেতু তুমি WBB পরীক্ষা দাও, PSC দাও, রেল দাও, সায়েন্স খুবই ভাইটাল জায়গা। 1 নাম্বার আসা মানেও বিরাট ব্যাপার। 1 নম্বর তো না, প্রচুর নম্বর তোমাদের থাকে। আচ্ছা, নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার ভেক্টর নিয়ে অনেক আলোচনা, বহু ক্লাস আমি করি। স্কেলার রাশি যাদের শুধুমাত্র মান পাচ্ছি, অভিমুখ বা ডিরেকশন নেই, তাদেরকে আমরা বলি স্কেলার রাশি। আর যাদের মান অভিমুখ দুটোই পাবো, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে এখানে বার করতে হবে কোনটি স্কেলার রাশি। ওয়ার্ক মানে কাজ বা কার্য, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, এনার্জি মানে শক্তি। তাহলে কার্য, ক্ষমতার, শক্তি, এই যে রাশিগুলো আছে এগুলো কি স্কেলার নাকি ভেক্টর? সবগুলো স্কেলার রাশি, এদের শুধু ভ্যালু আছে, কোনো ডিরেকশন নেই। এখন তুমি বলতে পারো স্যার কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। প্রযুক্ত বল এবং বলের জন্য যদি সরণ হয়, সেটাকে আমরা বলি কার্য বা ওয়ার্ক। তাহলে এই বল, সরণ, এই দুটোই কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, দুটোই ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফলে যেটা আমরা পাচ্ছি সেটা স্কেলার রাশি। হতে পারে, না হওয়ার কিছু নেই। যেমন মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, তো সেরকম ব্যাপার। বল ভেক্টর রাশি, সরণ এটাও ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল আমরা পাবো আবার স্কেলার রাশি। ওকে, কার্য, এটাকে বলা হচ্ছে কার্য। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, এটা লিখে নেবে। ক্ষমতা কি?
একটু বলে দিচ্ছি এই বিষয়গুলো, আজকে ক্লাসটা এই জন্যই নেওয়া, কার্য, ক্ষমতা, শক্তি, লিভার, তাপের থেকে কিছু কোশ্চেন একটু আলোচনা করে দিলাম, ভালো লাগবে তোমাদের। আচ্ছা, তাহলে এটা হলো কার্য। ক্ষমতাটা কি? ক্ষমতা, যার ইংরেজি হচ্ছে পাওয়ার। ক্ষমতা মানে কার্য করার হার। তুমি কার্য করছো কি হারে করছো, ঠিক আছে, সেটা কি বলা হবে ক্ষমতা। অর্থাৎ কার্য, এটাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ কে দ্রুত কত কাজ করছে, সেটাই তার ক্ষমতা। অর্থাৎ ধরো একটা সাধারণ সেন্সে যদি বলি, ধরো ইট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা হচ্ছে, 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিট সময় দেওয়া হলো, সামথিং ধরো একটা ব্যক্তির নাম, যাই হোক এ, ধরো এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, এ 5 মিনিটে ধরো একটা জায়গায় ইটের একটা ধরো লাট রয়েছে, কিছুটা এক জায়গা থেকে আরেক জায়গায় 100টা ইট রেখেছে 5 মিনিটে, বি ধরো 50টা রেখেছে। তাহলে এখানে তুমি কি বলবে, কার ক্ষমতা বেশি? এর ক্ষমতা বেশি, এ বেশি কাজ করেছে, ঠিক আছে। বি কম কাজ করেছে মানে বি এর ক্ষমতা কম। এটা আমরা চলতি কথায় বলি, এটাই বাস্তব, এটাই মানে ফিজিক্সের ক্ষমতা। অর্থাৎ কি হারে কার্য করছে, কার্য করার হার, সেটাকে আমরা বলি ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে হচ্ছে কার্য ভাগ সময়। ম্যাথামেটিক্যালি এটা মনে রাখতে হবে। এটাকে আবার একটু মডিফাই যদি করি, দেখো এটাকে আবার যদি একটু মডিফাই করি, কার্য মানে কি লিখলাম আমরা? কার্য মানে লিখলাম বল ইন্টু সরণ। এটাকে আমরা সময় দিয়ে ভাগ করছি। তাহলে বল একদিকে রাখলাম, সরণ ভাগ সময় লিখলাম। তাহলে সরণ ভাগ সময়, এটা আবার কি জানো তো? এটা মানে হচ্ছে বেগ, বল ইন্টু বেগ। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভেলোসিটি। সরণ ভাগ সময় মানে বেগ। তাহলে আমরা পেলাম ক্ষমতা ইকুয়াল টু বল ইন্টু বেগ, ঠিক আছে। তাহলে কোন জায়গা থেকে কোথায় এসেছি দেখতে পাচ্ছ? ক্ষমতা মানে এখানে পেয়েছি কার্য ভাগ সময়, আবার ক্ষমতা মানে প্রযুক্ত বল ইন্টু বেগ, বলের সঙ্গে বেগের গুণফল। তাহলে ক্ষমতাও দুটো ভেক্টর রাশির গুণফল, এটাও কিন্তু স্কেলার রাশি। বা উল্টোভাবে বলতে পারো, কার্য স্কেলার রাশি, কার্যকে সময় দিয়ে ভাগ করছি, দুটো স্কেলার রাশির ভাগফল স্কেলার হবে, দুটো স্কেলার রাশির গুণফল ভেক্টর হবে না। তাহলে এই পেলাম ক্ষমতা। আর শক্তিটা কি? শক্তি বা এনার্জিটা হচ্ছে, এটা হচ্ছে কার্য করার সামর্থ্য। কার্য করার সামর্থ্য অর্থাৎ কাজ করতে পারলে তার শক্তি আছে, কাজ না করতে পারলে তার শক্তি নেই, ঠিক আছে। কার্য করার সামর্থ্য বা কার্য করার ক্ষমতাকে বলা হয় শক্তি বা এনার্জি। কার্য এবং শক্তি দুটোর রাশিটা একই, একক একই। কার্য শক্তি দুটো রাশি একই, একক একই, ঠিক আছে। ক্ষমতাটা হচ্ছে কার্য ভাগ সময়। তাহলে এখানে আমি একটু ডিটেলসে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করলাম। বিষয়গুলো বুঝে নিলে একবার সারা জীবন চলবে। নিচের কোন রাশির একক হচ্ছে আর্গ? বলো, আর্গ হচ্ছে কোন রাশির একক? বল, ভরবেগ, শক্তি নাকি ক্ষমতা? কোন রাশির একক হচ্ছে আর্গ? উত্তর হবে শক্তির একক। শক্তি বা কার্যের একক তুমি বলতে পারো। কার্যের একক কি? কার্য বা ওয়ার্ক এর একক কি? এটা আমরা লিখলাম বল ইন্টু সরণ। প্রযুক্ত বল, তুমি একটা পেনটাকে এইভাবে ছুঁড়ে ফেলতে পারো, এটা সরণ যদি হয় কাজ করেছে, এদিকে বল প্রয়োগ করেছো, একদিকে গেছে, ঠিক আছে। বা কাউকে ঠেলছো, সরে গেছে, তাহলে কার্য হয়েছে। যদি একটা দেয়াল ঠেলো, না সরে, সরণ যদি শূন্য হয় তাহলে কার্য হবে শূন্য, ঠিক আছে। যাই হোক, তাহলে একক আমরা বার করছি। একক, এককটা কিভাবে বার করছি দেখো। বলের একক কি? বলের একক পিজেস পদ্ধতিতে ডাইন। আর সরণ মানে কি? দৈর্ঘ্য, একটা লেন্থ বোঝাচ্ছে, এর একক সেমি।
এই ডাইন ইন্টু সেমি, ওকে, ডাইন ইন্টু সেমি এটা হচ্ছে কার্যের সিজিএস একক। সিজিএস একক কার একক? কার্যের। কার্য এবং শক্তি যদি বলো একই হবে, তাহলে এটা হলো শক্তি বা কার্যের সিজিএস একক। ডাইন ইন্টু সেমি এটা মানেই হচ্ছে আর্গ। ডাইন ইন্টু সেমি এত কিছু না লিখে এটাকে লেখা হয় আর্গ। আর এসআই এককটা কি হবে? দেখো তুমি নিজেই কিন্তু এগুলো বার করতে পারবে। এসআই সিস্টেমে এককটা কি হবে? বলের একক কি এসআই পদ্ধতিতে? নিউটন। নিউটন বলের একক এসআই পদ্ধতিতে নিউটন। আর স্মরণের একক কি? মিটার। এই নিউটন ইন্টু মিটার এটা না লিখে লেখা হয় জুল। এটার মানেই হচ্ছে জুল। তাহলে কার্য এবং শক্তি উভয়ের একক একই, সেম একক। কার্যের একক যদি বলা হয় আর্গ, শক্তির একক ওয়ার্গ। সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে জুল। এটা যেমন কার্যের একক, শক্তির একক। ব্যাপারটা ক্লিয়ার তো? প্রত্যেকে মাথায় রাখো। তাহলে নিউটন ইন্টু মিটার মানে জুল, ডাইন ইন্টু সেন্টিমিটার মানে আর্গ। এটা কিন্তু মনে রাখবে। আর ক্ষমতার একক কি হবে? আচ্ছা, লিভারে যাওয়ার আগে একটু ক্ষমতার এককটা বলে দিই। কার্যক্ষমতা একক, ভর বেগের একক, ভর ইন্টু বেগের একক। ভর একক কেজি, বেগের একক কি মিটার পার সেকেন্ড। এটাকে আবার ঘুরিয়ে ফিরে নিউটন সেকেন্ড, ডাইন সেকেন্ড লেখা হয়। এগুলো অনেক কথা আছে। ক্ষমতার এককটা কি একটু বলে দিই। ক্ষমতা মানে বল ইন্টু বেগ বলতে পারো, বা কার্য ইন্টু সময়। এটা থেকে আমরা বার করছি ক্ষমতার একক। ক্ষমতা বা পাওয়ার এর এককটা আমরা বার করছি, ইউনিট কি হবে? আমরা ক্ষমতা মানে কি লিখলাম? ক্ষমতা মানে কার্য ভাগ সময়। তাহলে কার্যের একক তুমি লেখো আর্গ, আর সময়ের একক কি লিখবে? সেকেন্ড। সেকেন্ড। তাহলে এটাই হয়ে গেল, এটাই হয়ে গেল কিসের একক? ক্ষমতার একক, আর্গ পার সেকেন্ড। এটা সিজিএস পদ্ধতিতে। এবং এসআই পদ্ধতিতে কি হবে? এসআই সিস্টেমে কার্যের ক্ষমতার একক হবে জুল ভাগ সেকেন্ড। এই জুল ভাগ সেকেন্ড এটাকে আবার বলা হয় ওয়াট। কি বলা হয়? ওয়াট বলা হয়। জুল ভাগ সেকেন্ড এটাকে বলা হয় ওয়াট। তাহলে ক্ষমতার একক আমরা জানি ওয়াট, বা তুমি বলতে পারো আর্ক পার সেকেন্ড, অবশ্যই হবে। জুল পার সেকেন্ড সেটাও হবে। জুল পার সেকেন্ড মানেই হচ্ছে ওয়াট। ক্ষমতার আরো কিছু ব্যবহারিক একক রয়েছে। ব্যবহারিক একক আছে। ব্যবহারিক একক কি আছে? যেমন অশ্ব ক্ষমতা, এইচপি, হর্স পাওয়ার। ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। তাহলে এটার সঙ্গে ওয়াটের রিলেশন কি? 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষা আসে। 1 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা মানে 746 ওয়াট। অনেক কথা এখানে বলেছি। পরবর্তী প্রশ্ন, টিউবওয়েলের হাতল এটি কোন ধরনের লিভার? তোমাদের এই লিভার চিনতে হবে, কোনটা কোন লিভার তুমি নিজেই চিনতে পারবে যদি এর বেসিক জায়গাটা তুমি বুঝতে পারো। একবার বুঝে নিলে চলবে সারা জীবন। ঠিক আছে? লিভার কত ধরনের হয়? 3 ধরনের লিভার হয়। প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়। উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। এগুলো প্রথম শ্রেণীর লিভারের আলম্ব বিন্দুর অবস্থান কোথায় থাকে? দেখো, একই জায়গা থেকে আজকে প্রশ্ন করাবো বললাম, তাহলে কি হবে? একটা জায়গা তোমার ক্লিয়ার হবে, বা এই জায়গায় কি ঘাটতি ছিল তুমি বুঝতে পারবে। লিভার, প্রথম শ্রেণীর লিভার আলম্ব বিন্দু আবার কি, এটা আগে বুঝতে হবে। তাহলে আমরা আগের কোশ্চেনে একটু ফিরে যাই। একটা টিউবওয়েল, ধরো আমি একটা আঁকার চেষ্টা করছি। এই একটা হাতল, এখান দিয়ে একটা জল উঠছে টিউবওয়েলের। এটা ধরো একটা জলের কল। তাই তো? এখানে দেখবে এরকম একটা পয়েন্ট থাকে, যার সঙ্গে হ্যান্ডেলের কানেকশন থাকে, হাতলের কানেকশন থাকে। ঠিক আছে?
এখান দিয়ে জল ওঠে। তো এই যে ব্যাপারটা থাকে এখানে একটা, এই যে ব্যাপারটার সাপেক্ষে কি হয়, এরকম আলম্ব মানে ঘুরতে পারে, আলম্ব বিন্দুটা থাকে এরকম জায়গায়, এটাকে বলা হচ্ছে আলম্ব। আলম্ব একটা বিন্দু কল্পনা করা হয় যার সাপেক্ষে ওই যন্ত্রটা ঘুরতে পারে। ওকে, ঘুরতে পারে, মুভমেন্ট করতে পারে। যেমন কাঁচি, কাঁচির মিডিল একটা পয়েন্ট থাকে যেটা দিয়ে কাঁচি দুই দিকে মানে তুমি ঘোরাতে পারছো। ওকে, তো ওইটা হচ্ছে আলম্ব। তুমি এখানে বল প্রয়োগ করছো, এখানে হাতল, এখানে বল প্রয়োগ করছো, চাপ দিচ্ছে, এখানে জল উঠছে, মানে এই জায়গাটাকে বলা হবে ভার। তো এটাকে একটা যদি এরকম সোজা একটা দাগ টানি আমরা, একটা দণ্ড যদি কল্পনা করি, যাই হোক একটা দাগই আঁকি, তাহলে একটা জায়গায় থাকছে আলম্ব, এক জায়গায় প্রয়োগ করছে বল, সেটাকে বলা হচ্ছে বল বিন্দু, আর একটা জায়গায় যেটা কাজটা হচ্ছে সেটাকে আমরা বলছি ভার বিন্দু। ঠিক আছে, সবগুলো বিন্দু। তো এই যেটা গেট আপ পেলাম, তিনটে পয়েন্ট আমরা পাচ্ছি, ভার বিন্দু, আলম্ব বিন্দু, বল বিন্দু। তো এই তিনটের অবস্থানের পার্থক্যের জন্য এই লিভার প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী হয়েছে। যদি আলম্ব এক প্রান্তে থাকে, ভারটা মাঝখানে থাকে একটা হবে। যদি বল বিন্দু মাঝখানে থাকে, আলম্ব এক প্রান্তে, ভার আর এক প্রান্তে, আরেক ধরনের লিভার আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা দেখলে এটা প্রথম শ্রেণীর লিভার, আলম্বটা মাঝখানে থাকে, আলম্বটা মাঝখানে থাকে। এখানে আরো অনেক কথা আছে। আলম্ব থেকে এই প্রান্ত, এটাকে বলা হচ্ছে বল বাহু, আর এটাকে বলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ভার বাহু। এবার আসছি যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা পরের পয়েন্টে আসছি। দেখো, প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান তাহলে মাঝখানে থাকবে, ভার এবং প্রযুক্ত বলের মাঝখানে থাকবে। এক্সাম্পল কিছু দেখো, নলকূপের হাতল আছে, ঢেকি আছে, বেলচা আছে, পেরেক তোলার যন্ত্র, ভারী বস্তু তোলার শাবল, তুলা দণ্ড, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা কথা লিখেছি, ভার বিন্দু, বল, ভারবাহু, বলবাহু। একটা পয়েন্ট এখানে লিখে দিই, যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা প্রথম শ্রেণীর লিভারের কত হয় আমরা এক দিয়ে ডিনোট করি। এই যে বলবাহু আর ভারবাহুর অনুপাতটা দেখতে হবে। বলবাহু, আমি যা পুরো পয়েন্টে লিখতে একদম, বলবাহু ভারবাহু, এইভাবে কোথাও হয়তো লেখা পাবে না। অনেক জায়গায় লেখা থাকে বলবাহুর দৈর্ঘ্য যদি ভারবাহুর থেকে বেশি হয় তাহলে যান্ত্রিক সুবিধা একের বেশি। এই বলবাহু ভারবাহু এই দৈর্ঘ্যের একটা অনুপাত আছে। যেহেতু আলম্ব মাঝখানে, আলম্ব যদি এই একটা সাইডে থাকে, আলম্বটা এখানে থাকলো, আলম্বটা এই প্রান্তে থাকলো, বা আলম্বটা মাঝখানে থাকলো, এই ব্যাপারগুলোর উপরে এই যে যান্ত্রিক সুবিধাটা কম বেশি হয়। যান্ত্রিক সুবিধা কম বেশি কিভাবে হয়? প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে, একের কম হতে পারে, একের সমান হতে পারে। দেখবে বইতে লেখা আছে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি, একের কম বা একের সমান, তিনটে কেসই হয়। কারণ কি? কারণ আলম্ব যেহেতু মাঝখানে আছে, আলম্ব যদি এখানে হতো তাহলে একরকম যান্ত্রিক সুবিধা, আলম্ব এখানে হলে, অর্থাৎ ভারবাহু যদি বড় হয় তাহলে কি হবে? যান্ত্রিক সুবিধা একের কম হবে। বলবাহু বড় হলে যান্ত্রিক সুবিধা একের বেশি হবে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের আমরা এক্সাম্পল দেখলাম। এবার বলো নৌকার দাঁড়, এটি কোন শ্রেণীর লিভার? একটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালে আরো ভালো বোঝা যায়, তাই তো? নৌকার দাঁড়, নৌকার দাঁড় এটি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয়, তৃতীয়, প্রথম নাকি সবকটি? যে কোনো একটা হবে, সবকটি তো হবে না। উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। এখানে দ্বিতীয় শ্রেণীর লিভারে ছবিটা আমরা যদি একটা আঁকি, ধরো একটা নৌকা, আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি। এখানে একটা দাঁড় আছে, এখানে একটা ব্যক্তি রয়েছে, ধরো এখানে হাত দিয়ে এই দাঁড়টাকে পরিচালনা করছে। তাহলে এক প্রান্ত দিয়ে তুমি ঘোরাচ্ছ, একটা ধরো দাঁড় এইভাবে এইভাবে রোটেশন হচ্ছে, তাই তো? তাহলে আলম্বটা কোথায় আছে? এখানে আছে আলম্ব।
এখানে চাপ দিচ্ছ, বল প্রয়োগ হচ্ছে, এখানে বলটা প্রয়োগ করছো নিচে, জলে একদিকে ঠেলছে, নৌকা সামনে এগিয়ে যাচ্ছে। কাজটা হচ্ছে কোথায়? নৌকার এখানে ভার, এই জায়গাটা ভার কাজ করছে। নৌকাটা এদিকে বল প্রয়োগ করলে ওদিকে যাচ্ছে। তাহলে যে ঘটনাটা তুমি দেখতে পাচ্ছ, আলম্ব এক প্রান্তে, বল আর এক প্রান্তে, ভার মাঝখানে। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারটাকে আমরা একটা দণ্ড কল্পনা করলে, ওই যে লিভারটা, লিভার মানে একটা যন্ত্র, একটা সরল যন্ত্র, তাহলে দণ্ডে থাকবে মাঝখানে। এক্সাম্পল হচ্ছে জাতি হবে, নৌকা দাঁড় হবে, আবর্জনা ফেলার ঠেলা গাড়ি হবে, চিপি তোলার যন্ত্র, ছাপার যন্ত্র, এগুলো দ্বিতীয় শ্রেণীর লিভার। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার বলো মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এগুলো কিন্তু পরীক্ষা আসে, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, হয়তো 5-7টা কোশ্চেন 10টা কোশ্চেন হলো, ঠিক আছে, এগুলো খুব কাজে আসবে। ইফেক্টিভ, এই জায়গাটা বুঝে গেলে ব্যাস চললো। আমি অনেক কথা বলেছি, কার্য, ক্ষমতা, শক্তি সবার একক বলেছি, স্কেলার নাকি ভেক্টর সেগুলো বলা হয়েছে। কার্য মানে কি? বল ইন্টু সরণ। ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। শক্তি, ক্ষমতা, শক্তি এবং কার্য মূলত একই, রাশিটা ঘুরিয়ে ফিরিয়ে একই। ওকে, তো এগুলো মনে রাখবে। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত মানে কোণের সামনের অংশটাই ধরা হয়। এই যে কোণই আছে, এর সাপেক্ষে আমরা কি মুভমেন্ট করতে পারছি হাতের, হাত দিয়ে লিখছি, এই পেন কাজ হচ্ছে এখানে, এখানে হবে ভার, বলটা মিডিলে হবে। তাহলে এখানে মেন বিষয়টা হচ্ছে বল বিন্দুটা মাঝখানে থাকবে। মানুষের কোণের সামনের অংশ, চিমটা, ক্রেন, মুখের চোয়াল, পাউরুটি কাটার সময় ছুরি, মাছ ধরার ছিপ, এটা খুব ইম্পর্টেন্ট, মাছ ধরার ছিপটা আছে, চিমটা আছে, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারে বলটা কোথায় থাকে? বলটা দণ্ডের কোথায় থাকে? বলটা দণ্ডের মাঝে থাকে, বলটা দণ্ডের মাঝে থাকে। তাহলে এখানে আমি যে লিভারগুলোর কথা বলেছি, প্রথম শ্রেণীর লিভার কি হয় এক ঝলকে আরো একটু বলে দিচ্ছি, বিষয়টা বুঝে নিলে ব্যাস চললো। প্রথম শ্রেণীর লিভার এখানে কি হলো, এটাকে যদি আমরা একটা দণ্ড কল্পনা করি, তাহলে আলম্বটা কোথায় থাকে? আলম্বটা মিডিল পজিশনে, মানে বল এবং ভারের মাঝখানে, বল একদিকে, ভার এর মাঝখানে থাকে। এই আলম্বটা কম বেশি হতে পারে, আলম্বটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, আবার মিডিলে হতে পারে। তাহলে পজিশন চেঞ্জ হতে পারে, ওই জন্য এখানে যান্ত্রিক সুবিধাটা কত হয়? এখানে যান্ত্রিক সুবিধাটা হবে, যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে, একের কম হতে পারে, বা একের সমান হতে পারে। তাহলে তিনটে কেস এখানে পসিবল। প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি, একের কম, একের সমান, তিনটে কেস হতে পারে, কারণ আলম্বটা আপ ডাউন করছে। আলম্ব থেকে এই প্রান্ত আমরা বলেছি বল বাহু, আর এখান থেকে এইটুকু বলেছি ভার বাহু, ঠিক আছে। এবার দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হচ্ছে? দ্বিতীয় শ্রেণীর লিভার এর যান্ত্রিক সুবিধাটা কত? দ্বিতীয় শ্রেণীর লিভার এর যান্ত্রিক সুবিধাটা কত হয়? যান্ত্রিক সুবিধাটা কত হয়? এখানে দেখো একটা দণ্ড যদি আঁকি, এক প্রান্তে থাকছে আলম্ব, এক জায়গায় ভার, এক জায়গায় বল। ওকে, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার বিন্দুটা মাঝখানে থাকে। তাহলে এখানে দেখো, এখানে এখান থেকে এই পর্যন্ত আমরা যদি টানি, এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি বল বাহু। তাহলে এখানে বল বাহুটা অলওয়েজ কি হচ্ছে? বড় হচ্ছে। দেখো, কারণ এক প্রান্তে এটা হচ্ছে ভার বাহু,
তাহলে এখানে দেখো বলবাহু বাই ভারবাহু, বলবাহু ভাগ ভারবাহু, যেটাকে আমরা যান্ত্রিক সুবিধা বলছিলাম, এটা অলওয়েজ কি একের বেশি হচ্ছে কিনা? একের বেশি। তোমার আর মাপার দরকার আছে? বলবাহু তো অলওয়েজ বড়, কারণ এক প্রান্তে বল এক প্রান্তে আলম্ব। ভার যেখানে থাক, এখানে এখানে ওখানে যেখানে থাক, বলবাহু থেকে আলম্ব পর্যন্ত টোটাল দুই প্রান্তে বলবাহু অলওয়েজ ভারবাহু থেকে বড়। তাহলে এখানে যান্ত্রিক সুবিধা অলওয়েজ কি একের বেশি। যান্ত্রিক সুবিধা কি হবে? এখানে একদম ক্লিয়ার লেখা হয় সর্বদা একের বেশি। কেন লেখা হয়? কারণ এখানে বলবাহু অলওয়েজ ভারবাহু থেকে বড় হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা তৃতীয় শ্রেণীর লিভারে আসছি। তৃতীয় শ্রেণীর লিভার, তাহলে ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? তৃতীয় শ্রেণীর লিভার, আমি একটু সময় নিয়ে ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। তৃতীয় শ্রেণীর লিভারটাকে আমরা যদি একটা দণ্ড আঁকি, তাহলে এক প্রান্তে কি থাকছে? আলম্ব থাকছে। মানুষের হাত কল্পনা করো, এক প্রান্তে আলম্ব, এক প্রান্তে আঙুল দিয়ে লিখছি, এটা হচ্ছে ভার, আর মিডিলে আছে বল। তাহলে এখানে যদি এক প্রান্তে ভার থাকে, তাহলে এই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বলবাহু, আর এখান থেকে এই পর্যন্ত ভারবাহু। তাহলে এখানে তোমাকে যদি বলা হয় যে বলবাহু ভাগ ভারবাহু, এটা কত হবে? ভ্যালুটা কত হবে? এটা সর্বদা কি হবে? সর্বদা একের কম হবে, তাই তো? কারণ এখানে এক প্রান্তে ভার, টোটালটা ভারবাহু অলওয়েজ বড় হবে, ওই জন্য সর্বদা একের কম হবে। একদম ক্লিয়ার লেখা হয় যে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কি হয়? অলওয়েজ একের কম হবে, সর্বদা একের কম হয়। তো এই হচ্ছে কনসেপ্ট, বোঝা গেল? প্রত্যেকটা বিষয় আমি ডিটেলসে বললাম, আশা করি এই নিয়ে আর তোমাদের সমস্যা থাকবে না। আলোক তড়িৎ কোষে শক্তি রূপান্তর কেমন হয়? আলোক তড়িৎ কোষের রূপান্তর কেমন হয়? আলো থেকে তড়িৎ, তড়িৎ থেকে আলো, কোনটা হবে? রাসায়নিক থেকে আলো এবং তড়িৎ, নাকি কোনটি নয়? আলোক তড়িৎ কোষে শক্তি রূপান্তর হবে আলো থেকে তড়িতে। আলো পড়লে তড়িৎ উৎপন্ন হয়। তাপীয় যুগ্মের ক্ষেত্রে শক্তি রূপান্তর কেমন হয়? তাপীয় যুগ্মের ক্ষেত্রে শক্তি রূপান্তর হয় তাপ থেকে তড়িৎ। বলো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। আজকের ক্লাস 11টা কোশ্চেন হয়েছে বটে, বাট একটা বড় জায়গা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি আশা করি। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে এই জায়গা থেকে কমেন্ট করে জানিও। প্রত্যেকে পড়তে থাকো ভালো করে। প্রচুর পরীক্ষা 2025-এ তোমরা পাচ্ছ, অবশ্যই এই সুযোগগুলো তুমি হাতছাড়া করো না। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।